কিনা দেখো। শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাকে? পাচ্ছি। আমার লুকিং নিয়ে যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে একদম ফ্রিলি কমেন্ট করতে পারেন, কারণ আমাকে দেখেই যদি রিফিউজেবল হয় দেন কথা শুনে খুব বেশি ভালো লাগবে বলে মনে হয় না। কেউ কি দেখতে জয়েন করেছেন কিনা? আমরা একটা প্রার্থনা করব, দেন আলোচনা করব, এবং আলোচনার বিষয়টা হবে করোনা। আমরা কি সত্যি করোনা থেকে বাঁচতে চাই, নাকি করোনাকে সহযাত্রী করে অচেনা গন্তব্যের দিকে যেতে চাই? বিষয়টা এটাই, আমি করোনা নিয়ে আলোচনা করব, বিকজ এখন আমাদের বার্নিং কোশ্চেনটাই হচ্ছে করোনা। কেউ কি আছেন, মানে আমার সাথে কেউ আছেন এটা জানার? কমেন্ট করবেন প্লিজ, হ্যাভ টু ডু দ্য কমেন্ট, কমেন্টে শেয়ার করেন, কমেন্টে আসেন। আমার ম্যান্ডেটরি না, ফান্ডামেন্টাল না যে ইউ হ্যাভ টু মেক মি কমেন্ট অর হোয়াট শুড আই সে, আমাকে ইন্সপায়ার করতে হবে, বাট আপনারা থাকলে কথা বলবো, নচেত কথা বলবো কার সাথে? কথাটা তো বলতে হবে। আমার কথা যদি কেউ না শুনে কাকে কাকে বলবো? কেউ জয়েন করেছেন কিনা দেখেন একটু প্লিজ। আছে কেউ? কেউ আসে নাই, আসবে। চালাই দিতে থাকো, আসবে। আমি অনেকক্ষণ সময় দিব, অনেক বিষয় নিয়ে কথা বলবো। আসলে মূল আমার আলোচ্য বিষয় থাকতো বা থাকবে আধ্যাত্মিকতা, মেন্টাল পিস নিয়ে, কিন্তু যেহেতু এখন আমরা করোনাতে আক্রান্ত, করোনা ফেস করছি, সো আমরা করোনা নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি বর্তমান টাইমে, যে কী করলে আসলে ইনফ্যাক্ট আমরা করোনা থেকে সার্ভাইভ করার একটা পসিবিলিটি ক্রিয়েট করতে পারি। মূল বিষয়টা এটা। যদি কেউ থাকেন একটা কমেন্ট করেন, অ্যাটলিস্ট একটা হাই হ্যালো করেন, আমি একজনের সাথে কথোপকথন শুরু করি। ইফ এনিবডি এলস। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি একটা প্রার্থনা করব, দেন একটা গান শোনাবো, দেন আমি প্রতিদিনই আপনাদের সাথে একটা প্রার্থনা শরীক হব, একটা গান শোনাবো, আমার একটা গান শোনাবো, আপনাদের মন ভালো করার একটা গান শোনাবো, আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে করোনা, প্রতিদিন করোনা থাকবে। আজকে করোনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনাতে তোমরা করোনা, মানে করোনা নামটাই হচ্ছে করোনা, করোনাতে আমরা করব না, দ্যাট উইল বি হোয়াট উই হ্যাভ টু ডু অ্যান্ড হোয়াট উই হ্যাভ টু রিফিউজ টু অ্যাভয়েড করোনা। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের সাথে শরিক হব, এটার একটা সমাধান বের করার জন্য। আমি কোনো গাইড দিব না, কোনো পরামর্শ দিব না, আলোচনা করব, আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান হয়তো উঠে আসবে ইনশাআল্লাহ। আমি কি প্রার্থনাতে শরিক হতে পারি? আপনারা কি কেউ আছেন আমার সাথে? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, if anybody?
আমাকে দেখতে পাচ্ছেন না কেউ? দেখি ফেসবুক লাইভ ফটোতে কেমন আসছে আমাকে। আমি জানি না এটা পরে পরে কি কেউ দেখতে পারবে ইচ্ছা করলে? হ্যাঁ হ্যাঁ, পারবে। আমি শুরু করে দিই, কারণ হয়তো আপনারা অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত এখন, বা অন্য কোনো ভালো লাগার, হঠাৎ করে তো আমি চলে আসলাম, দ্যাটস ওয়াই আমি আপনাদের কোনো নির্ধারিত কাজের মাঝে বা কোনো নির্ধারিত সময়ের কোনো নির্ধারিত অপারেশনের মাঝে হয়তো একটা প্রেসিং ডিস্টার্ব করছি। প্রেসিং ডিস্টার্ব মানে এটা তো আপনি প্রেস করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, জাস্ট তবে একটু কথাটা শুনেন আপনারা, বা আলোচনায় কি হই, বিশেষ করে করোনা নিয়ে। এর আগে আমার পরিচয়টা দিয়ে নেই একটু। আমার যে চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হবে, ইউটিউব চ্যানেলটার নামটা সিলেক্ট করেছি সৈয়দ স্পিরিচুয়াল স্কুল। আমার স্কুলটার বিষয়বস্তু হবে আত্মার শান্তির জন্য, মনের শান্তি। আমি ঠিক মনকে আসলে মনকে আমি ওভাবে করি না, মনের অস্তিত্ব যেহেতু পাওয়া যায় না, যেহেতু আমি সায়েন্স নিয়ে আলোচনা করি, বিজ্ঞান, আমি যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করি, দ্যাটস ওয়াই আমি মনকে ওভাবে সাপোর্ট করি না। দ্যাটস ওয়াই আত্মার শান্তি, আত্মার মনের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আপনি একটা ঠান্ডা পানি খেলেন, এক গ্লাস ঠান্ডা পানি খেলেন, আপনার ভিতরে একটা প্রশান্তি তৈরি হবে। এই প্রশান্তিটা কিন্তু মনের প্রশান্তি না, এটা একটা বললো না যে আত্মা জুড়ায় গেল, খুব ভালো লাগলো। আত্মার একটা আলাদা ধরনের ইফেক্টিভিটি আছে। তো সলভ অল প্রবলেমস, আসলে প্রবলেমসই তো নাই, আপনি কি সলভ করবেন? কারণ আমি একটা ছোট কথা বলিনি, আমি এখন বলছি ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার জন্য। রিজন হোয়াই, আমি মনে করছি আমি মারা গেছি, আমি মৃত। তো আমি যদি মরেই যেয়ে থাকি, সেক্ষেত্রে আমার প্রবলেমটা কোথায় ভাই? আমি তো মৃত ব্যক্তি। মৃত ব্যক্তির কি কোনো প্রবলেম আছে? বাট মৃত ব্যক্তি যখন মারা গেলেন, উনি অনেক প্রবলেম অন্য লোকের জন্য রেখে গেলেন, উনি কিন্তু নিজে কোনো প্রবলেম ক্যারি করে গেলেন না। তো যেহেতু যখন আমি জীবিত আছি, আমি মনে করি নিজেকে আমি দাবি করছি, আই ক্লেম মাই সেলফ দ্যাট আই এম স্টিল অ্যালাইভ। দেন আমাকে বুঝতে হবে এই জীবনের সাথে আমার কিছু সমস্যা থাকবেই। যদি সমস্যা না থাকে, আমার জীবন নেই। আর আমি যদি মরে যেয়ে থাকি, আমার কোনো সমস্যা নেই। তো আমাকে এখন চিন্তা করতে হবে, আইদার আই উড লাইক টু অ্যালাইভ অর আই হ্যাভ টু ট্রাই, হুইচ ওয়ান ইজ বেটার টু মি। আমার কাছে অবশ্যই জীবনটা শ্রেষ্ঠ, জীবনটা বেটার। তো সো জীবন মানেই সমস্যা, সমস্যার আর এক নাম জীবন। যে ব্যক্তির কোনো প্রবলেম নাই, সে ব্যক্তি জীবিত না। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ অ্যাগ্রি উইথ মি? আপনি কি আমার সাথে অ্যাগ্রিড? যদি হয়ে থাকেন একটা কমেন্ট করবেন। এখন আমি একটা প্রার্থনা করব, আপনারা আমার প্রার্থনার সাথে শরীক হন, ভাল লাগবে। আমি প্রার্থনা বলছি এই কারণে, আপনারা কোনো ব্যক্তি জানি কনফিউজ না হন। আমি কোনো পার্টিকুলার ধর্মের রিপ্রেজেন্টেটিভ করছি, আমি কোনো ধর্ম নিয়ে এখানে আসিনি, এবং কোনো পার্টিকুলার ধর্মকে আমি রিপ্রেজেন্ট করছি না। আমি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করছি, সেটা যে ধর্মেরই হন না কেন। প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম নির্দিষ্ট কিছু, আমরা নির্দিষ্ট গণ্ডির প্রবলেমের অনেক অদ্ভুত অদ্ভুত এপিয়ারেন্স দেখে থাকি। যেমন একটা লোক আঘাত পেয়ে মারা গেছে, সে আঘাতটা একটা সুয়ের খোঁচাও হতে পারে, কিংবা একটা পাথরের আঘাতও হতে পারে। আঘাত, কিন্তু আঘাত ব্যাপারটা কারো কাছে খুব ছোট, কারো কাছে খুব বড়। তো আমি একটু প্রার্থনাটা করি।
আপনারা সবাই আমার সাথে করেন, ইনশাআল্লাহ ভাল লাগবে। হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, সকলকে শান্তি, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও নীরব কর্মক্ষম দীর্ঘায়ু দান করুন। দারিদ্রতা থেকে আমাদের সবাইকে দূরে রাখুন, আমিন। আমি এই প্রার্থনাটা এই কারণে করলাম, প্রার্থনার এটাকে একটু ব্যাখ্যা করে বলে দিই। আমি প্রথম আত্মার শান্তি চেয়েছি, কারণ আমরা সব কিছু পেলেও সুখটা পাই না, শান্তি পাই না। এটা পারচেজও করা যায় না, এটা কোনো কারণেই নেই আসা যায় না। হারিয়ে গেলে ব্যাক পাওয়াটা ভেরি মাচ ডিফিকাল্ট। তো শান্তির পরে আপনার থাকছে হচ্ছে কি হেলথ। স্বাস্থ্য থাকলে হবে না, সেটা নিরোগ হতে হবে এবং সেটা দীর্ঘায়ু লাভ করতে হবে এবং সেটা কর্মক্ষম হতে হবে। আমি একটা হেলথ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট আমি কিছু করছি না, আমার কোনো প্রোডাক্টিভিটি নেই, খুব বেশি লাভবান হব না এই স্বাস্থ্য দিয়ে। স্বাস্থ্য আছে, বেঁচে আছি, সারাটা জীবনই কম বেশি কিছু রোগ ব্যাধিতে ভুগছি, ভাল লাগবে না সে জীবন। আর অর্থ তো দরকারই আছে, অতটুকু অর্থ দরকার আছে যে অর্থটা না হলে আমি সার্ভাইভ করতে পারি না, যে অর্থটা আমাকে দারিদ্রতা মুক্ত করতে সাহায্য করবে। খুব বেশি ধনী হব কি হব না, ইট ইজ অ্যানাদার থিং, বাট দারিদ্রতা চাই না। এই কঠিন করোনার যুগে তো একদমই চাই না। আমি একটা গান শোনাই আপনাদেরকে, একটু ভালো লাগবে। গানটা শোনাবো এই কারণে, আমি এমনিতেই গান শোনাবো, প্রিয় কিছু গান শোনাবো প্রতিটা অনুষ্ঠানে, এবং চেষ্টা করবো সবসময় আপনাদের কাছে আসতে বিভিন্ন টপিক নিয়ে। এতদিন আসিনি বিধায় এই কথাটা বলছি। গানটা কেন শোনাচ্ছি এর একটা যুক্তি আছে। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে। হ্যাঁ ভাই, গানটা গাওয়ার মূল কারণ আমি অনেকদিন পরে এসেছি, আমার অনেক কথাই বলার আছে, অনেক অনেক কথা, ভুরি ভুরি কথা। যদি শোনেন তাহলে বলবো, এই জন্যই গানটা গাওয়া। তো প্রথম যে কথাটা আমি বলবো, বিষয়টা এরকম, আমি কিছু টপিক আসলে লিখে রেখেছি, কারণ এটা ভুলে যেতে পারি বিষয়গুলো নিয়ে। আজকে আমি করোনা নিয়ে কথা বলবো। আমি 2017 সালের আগস্ট মাসের 7-8 তারিখে করোনা নিয়ে একটা লাইভ ফেসবুক ভিডিও করেছিলাম 2017 সালের। সেখানে আমি করোনা নামটা দেই নাই, বাট আমি বলেছিলাম যে বিজ্ঞানীরা বিষয়টা নিয়ে এখনো আলোচনা করছে না। কিছু বিষয় আছে, যেহেতু বৈষয়িক একটা হচ্ছে, বরফ গলে যাচ্ছে, ওখান থেকে কিছু ব্যাকটেরিয়া ফর্মেট হবে এবং এই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কিছু অদ্ভুত রোগে আমরা আক্রান্ত হব। সেটা মানব জাতির মানব জাতির সার্ভাইভ করার ক্ষেত্রে বড় ধরনের একটা থ্রেটেন হতে পারে। আমি এরকম একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আদত ব্যাপারটা কিন্তু আমরা সবাই ধোঁয়াশা, আমরা কেউ কিন্তু স্যাঙ্গুইন হয়ে 100% বলতে পারবো না যে অনেস্টলি করোনাটা কোথার থেকে ইফেক্ট করেছে। এটা কি চীনের ওয়ান থেকে ইফেক্ট করেছে, ওয়ানের সেই সামুদ্রিক মাছ, কিংবা কোনো বন্য জন্তু প্রাণী খাওয়ার জন্য হয়েছে কিনা, আমরা কিন্তু স্যাঙ্গুইন না, অথেন্টিক না। আমরা একটা ভাষা ধারণা করছি দিস অ্যান্ড দ্যাট ওয়েতে করোনাতে আমরা ইফেক্টেড হতে পারি। কিন্তু আমি গতকাল পত্রিকাতে বা কোনো একটা মাধ্যমে দেখলাম যে নিউজিল্যান্ডে একটা সামুদ্রিক প্রাণী আছে, মিশু বা সামথিং বলে, যেখানে আমরা বাংলাদেশের লোক ওটা দিয়ে মাছ ধরি সাগরে। ওই প্রাণীগুলো ওরা মেরে ফেলবে, প্রায় 10,000 20,000-এর মতো, কারণ ওদের ভিতরে করোনা ভাইরাসের একটা সিমটম পাওয়া গিয়েছে। এটা নিউজিল্যান্ডে পাওয়া গেছে, আর সেকেন্ড ওয়ান পাওয়া গেছে হচ্ছে ইউরোপের কোনো একটা দেশে, সামার মেবি হল্যান্ডে, নেদারল্যান্ডে। তো এটা হচ্ছে সামুদ্রিক রিলেটেড একটা প্রাণী, তার ভিতরে করোনারিটা পাওয়া গিয়েছে। তো আমার কথার কিছুটা পূর্বাভাস পাওয়া গেছে, যেটা এটা মনে হয় সমুদ্র থেকে হতে পারে। কারণ বাদর থেকে যদি হতো, তো বাদর তো মাশাল্লাহ আমাদের সাথে সুসম্পর্ক, আমাদের না হলেও চাইনিজদের সাথে বাদুরের বন্ধুত্ব মানুষের চেয়ে অনেক মারাত্মক। তো এই বাদুর মহাশয় এত বছর পরে আমাদেরকে টার্গেট করলো,
আর বাদুড় চাবে না আমরা মরে যাই, কারণ আমরা মরে গেলে চীনের এই বাদুড় কে খাবে? বাদুড় তার নিজের স্বার্থেই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, কারণ বাদুড়কে তো চেন্নাইসরা ছাড়া কেউ খায় না। তো সো বিষয়টা খুব মজার ব্যাপার। আর আমি সেই করোনা নিয়ে বলছি। করোনা নিয়ে কি বলছি আপনারা একটু খালি অ্যাটেন্টিভলি শুনুন, খুব মজা পাবেন। আমি এখানে কিছু খাবার নিয়ে আসছি, যে খাবারগুলো আমি করোনা টাইমে খাচ্ছি। তার প্রথম হচ্ছে চা। এই চাটা আমি সারাদিন 10 কাপ খাই। এই চায়ের ভিতরে আছে মিনারেল ওয়াটার, গ্রিন টি, তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারুচিনি, কালি জিরা। কেউ কেউ বলেন এলাচি, দারচিনি, কালি জিরা খেলেই হবে না, এটার ভিতরে সকল ধরনের গরম মশলা ইনপুট ইনকর্পোরেট বাংলা ভাষায় মিশানো হয়েছে। কোনটায় ধরে সেটা তো বলতে পারবো না, মিশিয়ে জাল দেয়া পরে গরম অবস্থায় এটা খেতে হবে। এটা খাওয়ার দুটো পদ্ধতি আছে, আমি পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিই। খালি পেটে গেলেই চলবে না, আপনি কিন্তু এই চাটা পেটে দেওয়ার জন্য খাচ্ছেন না, এই চাটা আপনি খাচ্ছেন আপনার গলাকে কিওর করার জন্য। এখন আপনি যদি এভাবে চাটা খান, এটা ডিরেক্টলি আপনার গলায় চলে যাবে, গলা থেকে পেটে চলে যাবে যতটুকু তাপমাত্রা পেলেও। কিন্তু করোনা ভাইরাস যেটা, সেটা গলার মাঝে এসে বেশ কিছুদিন, বেশ কিছু সময় অপেক্ষা করে থাকে সে দেখে যে যে জায়গাটাতে আমি ঢুকলাম সেখানে আমি কোন ওয়েতে হিট করে আমার এই ভদ্রলোককে ঘায়েল করতে পারবো। আপনি যদি একটু দেখেন, আপনি যদি গলাটাকে যদি জাস্ট এইভাবে নামিয়ে খান, চাটা একেবারে দিয়ে এভাবে যদি গিলে খান, আপনি দেখবেন আপনার ঘরের যে টনসিলের এই যে অপশনগুলো আছে, এগুলো টাচ লাগবে, গরম লাগলে, বা আপনি এভাবেও খেতে পারেন চাইলে, এইভাবে একটু রেখে খাবেন। আমি আর দেখাতে পারলাম না বাকি লোকের, কারণ আমার চায়ের কাপের চা শেষ। বিষয়টা হচ্ছে চায়ের, এখানে চা খাওয়ার উদ্দেশ্যটা দুটো, একটা হচ্ছে আপনার গলাটা গরম রাখতে হবে, আর ওই মুহূর্তে গরম মশলা যেই যে জায়গাগুলোতে টাচ খাবে, আর আসছে ওই জিনিসগুলোকে আপনার গরম মশলাতে সাপোর্ট করবে। তারপরে আপনি কি করবেন আমি দেখাই, আমি ক্যামেরাতে দেখাচ্ছি। খুরমা, এটা খাবেন। আমি একটা নিয়েছি, সাধারণত আমি দিনে একটা করেই খাই, বেশি খাই না। খুরমাটা খাবেন, এই যে দিয়ে যেমন, ঠিক আছে। এই বাদামটা খাবেন, দেখতে পাচ্ছেন 2, 3টা, 4টা, 5টা, বেশি খাওয়ার দরকার নেই, অনেকের অ্যাসিডিটি হতে পারে। এই বাদামটা খাবেন, খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে। এটা আর একটা বাদাম, আমি নামগুলো অত আপনারা কালেক্ট করার প্রসেস বলে দিচ্ছি। এই বাদামটা খেতে হবে। আর একটা বাদাম হচ্ছে যেটা আমরা সাধারণত বান্ধবীদেরকে নিয়ে ওই রমনা পার্কে খাই, এই বাদামটা খেতে হবে। সোজা কথা, আপনি বাইন্যার দোকানে যে বলবেন, বাজান তোমার দোকানে যত জাতের বাদাম আছে প্যাকেট করো, বাদাম খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। এর সাথে খাবেন প্রতিদিন একটা করে সবরি কলা, দুধ, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ডিম, এগুলো খেতে হবে। মাছ মাংস এবিলিটি অনুসারে খান, এগুলি সবই আপনি আপনার এবিলিটি অনুসারে খাবেন, কিন্তু খেতে হবে। খেতে হলে, খেলে কি হবে জানেন, আপনার ভিতরে কিছু ইমিউন সিস্টেম তৈরি হবে, কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, যেটা আপনাকে ওই যে মহাশয় আপনার গলার ভিতরে ঢুকে আছে, সেই মহাশয়কে যে শক্তিটা তার বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই শক্তিটা হচ্ছে হোয়াইট সেল, রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই মহাশয়কে একটু তাগড়া করতে হবে এই মুহূর্তে, কারণ আপনার সেনাবাহিনীর সেনা সদস্যরা যদি শক্তিশালী না থাকে, বাহিরের শক্তি দিয়ে যারা যুদ্ধ করতে আসছে তাদের সাথে সুবিধা হবে না, আমরা পরাজিত হয়ে যাব। এটা হচ্ছে খাওয়া। বাকি খাবারগুলো আমি বলছি না, বাকি খাবারগুলো আমরা সবাই খাই। পানি আপনি যতটুকু পরিমাণ খেতে চান খান, কিন্তু ওভার পানি খাবেন না, কিডনির উপর প্রেশার পড়বে। কখনোই অতিরিক্ত না, 2.5 লিটারের উপর পানি খাওয়ার দরকার নেই। গরমে একটু 3 লিটার খেতে পারেন। নাম্বার 2 গেল পানি। 3 নাম্বার, আপনার খাবারের ভিতরে আপনার পছন্দনীয় সব খাবার খান, তবে করোনা থেকে বাঁচার জন্য কোনো
ব্যক্তি ভুলেও খুব বেশি তিতা খাবেন না। তিতাটা এই কারণে খাবেন না, আপনি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন যে ম্যালেরিয়ার ওষুধটা এটা করোনার জন্য উপকারী হবে। আসলে এটা উপকারী হয়নি, কারণ এটা অত্যন্ত তিতা একটা ঔষধ। আর তিতার বড় সমস্যাটা হচ্ছে তিতা আপনার বডিতে ঢুকে সে আপনার অনেক ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, লিভারকে দুর্বল করে ফেলে। আর করোনার সাথে ফাইট করতে হলে আপনার লিভারকে অবশ্যই শক্তিশালী রাখতে হবে, কারণ মানব দেহের ভিতরের একটা অর্গান লিভার, যেই আপনার বডিতে প্রকৃত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। লিভার ছাড়া কিন্তু অন্য কিছু এভাবে হৃৎপিণ্ডের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা নয়, ফুসফুসের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা না, কিডনির কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা না, লিভারের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করা। আর বাকি যে ভাইটাল অর্গান, ব্রেন, ব্লাড সার্কুলেশন সিস্টেম, এগুলো কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে না। লিভার যার শক্তিশালী আছে, ইনশাআল্লাহ সে এইবার হয়তো করোনার যুদ্ধে জয়লাভ করতে পারেন। এখন বিষয়টা এরকম ভাইজান, একটা অত্যন্ত দুঃখের কথা বলি, কেউ ভয় পাবেন না, নেগেটিভলি নেবেন না। আমরা প্রায় সকল ব্যক্তিই করোনায় আক্রান্ত, প্রায় সবাই। কেন সবাই? এটা এতটা ছোঁয়াচে রোগ, বাতাসের চারিদিকে এটা ছড়িয়ে গেছে, চারিদিকে, এভরিওয়্যার ইট ইজ স্প্রেড উইথ উইন্ড অ্যান্ড এয়ার, এভরিওয়্যার। বাতাসে যেহেতু এটা ছড়িয়ে গেছে, আমি তো সে বাতাসের নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি। আমি কিভাবে ক্লেম করতে পারি যে আমি করোনা মুক্ত? আমি কি গ্যারান্টি দিতে পারি যে আজকে আমি সারাদিন যাদের সাথে চলেছি তাদের কারোই করোনা ছিল না, তারা শ্বাস প্রশ্বাস আমার সামনে করে নাই, আমি কি সেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি নাই? তাহলে আমার কিভাবে করোনা হবে না? কিভাবে হবে না? হয়েছে। আমার এখন কাজটা করোনার থেকে, করোনা যাতে আমার না হয় সেদিকে চিন্তা না করে করোনা হলে কিভাবে আমি সারভাইভ করব এটা চিন্তা করা। করোনা তো হবেই রে বাপ। এতটুকু একটা জায়গাতে আমরা 15-20 কোটি লোক বাস করি, যেখানে বাংলাদেশের আয়তনের ভারতবর্ষে 5 কোটি লোকও বাস করে না। সেখানে আমরা 15-20 কোটি লোক বাস করি, গায়ে ঘেঁষাঘেঁষি করে, মাথার সাথে মাথা লাগিয়ে, পিঠের সাথে পিঠ লাগিয়ে, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা নাই বললাম। এত মহব্বত আমাদের আয়তনের জন্য, আমাদের করোনা হয় নাই এখনো। আপনি আমি তো মনে করি আমাদের সবারই কম বেশি হয়েছে। এখন হয়েছে কিন্তু আমরা ইফেক্টেড হইনি, এটা আমাদের জন্য সুসংবাদ। আমাদের ভিতরে এটার কোনো বহিঃপ্রকাশ ঘটে নাই। তার মানে কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক ভালো। এটাকে আমাদের আরেকটু ইনক্রিজ আপ করতে। করোনা, আমরা যদি বলি করোনাকে ভয় করো না, মিডিয়াতে এরকম একটা প্রচার আছে, তা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি করোনাকে ভয় করেন না, আমার বাসায় এসে আমার মুসলমান ভাই হিসাবে আমার সাথে কোলাকুলি করেন, ওইরা ইসলাম ধর্মের প্রথা অনুসারে যদি সৌদি আরব থেকে ফিরে আসেন, আহলা উল সাহালা বলে একটা চুমা মেরা দিলেন আমারে, আমার করোনা হবে, আপনারও হবে। ভয় করেন না করোনাকে। ভয় যদি নাই করেন করোনাকে, তাহলে আপনি মাস্ক কেন পরছেন? আপনি করোনাকে তো ভয় পাচ্ছেন, আপনি কেন কি করছেন নিজের প্রোটেকশনে? করোনাকে ভয় করেন না। করোনা শব্দের অর্থ হচ্ছে তুমি এইগুলি করো না। ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট সর্ট অফ জব টু স্ক্রেভ ইয়োরসেলফ ফ্রম দ্য আইসি হ্যান্ডস অফ করোনা। কি করো না? তুমি কারোর সাথে হ্যান্ডশেক করো না, এগুলি করো না। তুমি কারোর সাথে সম্মুখে কথোপকথন করো না, তুমি কারোর সাথে আই কন্ট্যাক্ট করো না, তুমি 3 মিটারের কাছাকাছি কারোর সাথে দূরত্ব, 3 মিটারের কম কারোর সাথে দূরত্ব মেনটেন করো না, তুমি তোমার জীবনের কিছু বাজে অভ্যাসের সাথে আর সম্পর্ক করো না, এগুলোই তো করো না। এগুলো যদি তুমি করোনা করতে পারো, মানে করোনা, ইফ ইউ ডোন্ট ডু ইট, দেন করোনা নামক, করোনা বলতে ওটা হচ্ছে ক্রাউন থেকে শব্দটা এসছে, রানী এলিজাবেথের ক্রাউন থেকে শব্দটা আসছে, দেন করোনা হয়তো আপনাকে ছেড়ে যেতে পারে। করোনাকে আপনি যদি সত্যি করোনাকে যদি আপনি করোনার ফাইটে যদি আপনি জিততে চান, ইফ ইউ ওয়ান্না সারভাইভ, ইফ ইউ ওয়ান্না উইন উইথ দ্য ওয়ার ব্যাটেল উইথ করোনা, আপনাকে প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে,
যে আমি যার সাথে লড়ছি সে পৃথিবীর প্রায় 5 লক্ষ লোককে মেরে ফেলেছে। এর শক্তি কত মারাত্মক চিন্তা করতে হবে। আমাদের একটা প্রবলেম কি জানেন, আমি জানি না এই সিস্টেমটা কোথা থেকে কে প্রথম আবিষ্কার করলেন, আর নই, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং এর একটা সবচেয়ে বাজে সাইডটা কি জানেন, আন্ডার এস্টিমেট করা। আমি আন্ডার এস্টিমেট করছি দেখি তো পজিটিভ থিঙ্কিং করছি। আন্ডার এস্টিমেট কি, আমি যদি পজিটিভ থিঙ্কিং করি যে করোনা আমাকে কিছুই করতে পারবে না, তার মানে কি আমি করোনাকে আন্ডার এস্টিমেট করলাম। কিন্তু আমি যদি নেগেটিভ থিঙ্কিং এ অভ্যস্ত হই, আমি কিন্তু সেটাকে বড় করে দেখলাম। যখন আমি বড় করে দেখলাম, তার বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করার শক্তিটাও তো আমি বড়ভাবে সঞ্চিত করব। আর আমি যদি প্রথমেই চিন্তা করি করোনা কিছুই করতে পারবে না, তাহলে মানে কি আমি পজিটিভ থিঙ্কিং করে করোনাকে আমি অনেক বেশি ডিটিউরেট করলাম, অনেক বেশি মূল্যহীন করে দিলাম। তাহলে আমি তো খুব সহজ জীবন যাপন করব, করোনা তো তখন তার কার্যক্রম চালিয়ে যাবে এমন করে, তাই না? সে তো আমাকে ছেড়ে দিবে না, কারণ সে আসছে কিভাবে আসছে আপনি জানেন? করোনার একটা ইতিহাস আছে। আমার কথাগুলো শুনেন, ভাল লাগবে। আমি অনেক গভীরে যাব কথা বলতে বলতে, অনেক গভীরে। বিজ্ঞান কি কখনো বলতে পারবে? আমি বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, সায়েন্স, ইচ অ্যান্ড এভরিবডি চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জ অফ সৈয়দ মুস্তফা কামাল। 100 বছর পর পর কেন মহামারী হয়? কেউ কি বলতে পারবেন? ইফ এনিবডি এলস জাস্ট টেক মাই চ্যালেঞ্জ। 100 বছর পর মহামারী হয় না, 100 বছর পরে খোদার গজব হয়। কেন গজব হয়? এই আসমানি গজব সম্পর্কে আমি একবার বলেছিলাম, আসমানি বালা। 100 বছরে 3টা জেনারেশন পাওয়া যায়, 3 জেনারেশন। এই 100 বছরের মধ্যে আমার দাদা মারা গেছেন, আমার 4টা জেনারেশন পাওয়া যায়, সরি, আমার দাদা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন। এই 100 ইয়ার্সের ভিতরে আমার নিজের মৃত্যুরও সম্ভাবনা কাছাকাছি চলে আসছে। আর এই 100 বছরের ভিতরে আমার সন্তান হয়তো 5th জেনারেশন নিয়েও টান বাঁচতে পারে। মানে সোজা কথা, 100 বছর 100 ইয়ার্সের একটা অকুপেশন হচ্ছে টোটাল মানব জাতির জন্য একটা থ্রেটেন, কারণ সে 4টা থেকে 5টা জেনারেশনকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য 100 ইয়ার্স পর পরে একটা করে মহামারী বলেন, আসমানি বালা বলেন, খোদার গজব বলেন, আপনি খোদার গজব বলতেই পারেন। এটা নিয়ে এখন এটা যদি কোনো ধার্মিক ব্যাপার হতো, এটাকে খোদার গজব না ভাই। এত বিজ্ঞানে এত উপরে উঠে গেছে, এত 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 উপরে। মঙ্গল গ্রহে পাথফাইন্ডারের চাকা পড়ে যায়, নাসায় বসে বসে সেই চাকা লাগানো হয়। ক্যান ইউ ইমাজিন ইট, দ্য সিভিলাইজেশন, দ্য স্ট্রং হ্যান্ডস অফ হিউম্যান সিভিলাইজেশন অফ সায়েন্স। বিজ্ঞানের ঠেলা বুঝতে পারেন বাপ? সেই বিজ্ঞান, সেই মানব জাতি আজকে করোনার কাছে পরাজিত স্টেট। What do you mean that? এটা আমি আপনাকে একটা কথা বলি, আমি এত রাগ করেছি, আমি আমার ছেলেকে বললাম, তোকে আমি আমার ঘরেই দেখতে চাই না, আমার বাসায় দেখতে চাই না, কোথাও দেখতে চাই না, তুই জানি আমার কাছে কোনোদিন কোনো ব্যাপার নিয়ে না আসিস। রাব্বুল আলামিন, আপনি মহামারী বুঝবেন কিভাবে? আল্লাহ যে রাগ করেছেন তা বুঝবেন কিভাবে? আপনি আল্লাহর কাছে যে রিকোয়েস্ট করবেন, আল্লাহর কাছে অনেস্টলি অ্যাপোলোজাইজ করবেন। পৃথিবীর প্রতিটা ধর্মশালা বন্ধ হয়ে গেছে, প্রতিটা ধর্মশালাতে তালা পড়েছে, তালা। ইউ আর নট এন্টাইটেলড টু গো ওভার দেয়ার টু beg any share of excuse to Almighty Allah and anything else. আপনি আল্লাহর কাছে ক্ষমা যাবেন? রাস্তা বন্ধ। কেন বন্ধ? আল্লাহই জানেন কেন বন্ধ। যে সময় ধর্মশালায় বন্ধ হয়ে যায়, মানুষ মানুষের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়, সেটা কি বালা মুসিবত না রহমত? কি জাতের রহমত আমার তো মাথায় ঢুকলো না। এটাকে কেউ রহমত আমি অন্তত বলতে পারি না। এখন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য
আমাদেরকে ব্যক্তিগত কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে, একটা কথা বুঝতে হবে, যখন অগ্নিকাণ্ড হয় দেবালয়ও কিন্তু বাঁচে না, কোনো ধর্মাশালায় বাঁচে না। কারণ আপনার আমার কাছে ধর্মের কি বলা যায়, ধর্মালয়গুলোর গুরুত্ব অনেক বেশি থাকলেও স্রষ্টার কাছে ধর্মালয়ের চাইতে সৃষ্টির গুরুত্ব অনেক বেশি। কারণ মানব জাতি যদি না থাকে, মসজিদ মন্দির গির্জার মূল্য কোথায়? একটু চিন্তা করি আমরা, কোথায়? সেখানে কে যাবে? তো মানব জাতিকে, আমি যদি আমার সন্তানকেই ভালো না চাই, সন্তানের অক্সিলারি কোনো কিছুই আমার কাছে ভালো লাগবে না। তো আমরা কিন্তু খুব বড় ধরনের থ্রেটেনে আছি, খুব বড় ধরনের থ্রেটেনে আছি। এটাকে হালকা করে নেয়ার কোনো কারণ নাই। সরকার কোনোভাবেই একার পক্ষে এটা কোনো কিছু করা সম্ভব না। পৃথিবীর কোনো, যেখানে আমেরিকাতে বরঞ্চ আমরা অনেক ভাগ্যবান, বাঙালিদের উপরে খোদার অনেক রহমত আছে, অনেক অনেক অনেক। আপনি দেখেন, অ্যাট এ টাইম চীনে হলো, চীন থেকে আমেরিকাতে হলো, বিভিন্ন জায়গায়। চীনের কিন্তু অনেক ক্লোজার কান্ট্রি, আমরা অনেক বেশি ক্লোজার, জিওগ্রাফিক্যালি অনেক ক্লোজার আমরা, মায়ানমারের পরেই চীনের কাছাকাছি। বাংলাদেশে পার্সেন্টেজ অফ করোনা পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ রেস্ট আদার কান্ট্রি অফ ওয়ার্ল্ড, বা ডেথ রেট অনেক কম। আর আমি একটা কথা বলে রাখি, আমার কোনো কথা কাউকে হার্ট করার জন্য নয়, আমার কথাটা সত্য, বিশ্লেষণধর্মী, প্রকৃত ঘটনাকে জানানোর জন্য। যে আমরা প্রকৃত ঘটনা যদি বুঝতে পারি, আপনি সকালবেলা ঘুম ভেঙে ফেললেন, মনে হলো চোখে আলো আসছে, আসলে ব্যাপারটা তা না। সারা রাত পাশের বাড়ির বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল, ওটার একটা ভিডিও লাইট আপনার চোখে পড়েছে, আপনি ওটাকে সূর্য মনে করে ঘুম ভেঙে ফেলেছেন। সূর্য কিন্তু আসলে ওঠে নাই, সূর্য আরো 2 ঘন্টা পরে উঠবে। সত্য জিনিসটা জানতে হবে। জ্ঞান হচ্ছে, সত্য জানাটাই জ্ঞান। আমার কাছে অনেকগুলো চাবি আছে, আমি জানি আমার বাসার চাবি কোনটা, কারণ আমার ওই সম্বন্ধে ধারণা বা জ্ঞান আছে। কিন্তু ওই চাবির থোড়াটা যদি আমি আরেক ব্যক্তিকে দিয়ে দিই, সে কিন্তু এই চাবিটা খুঁজে বের করতে সময় লাগবে, কারণ ওটা সম্পর্কে তার জ্ঞান নাই, ইনফরমেশনটা নাই তার। তো করোনা সম্পর্কে আমাদের বাঁচা বলতে কি, আমি বলি, করোনা সম্পর্কে বাঁচা মরাটা নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা। আপনি যাকেই ধরেন না কেন, আপনি যে নামেই আমাকে ডাকেন না কেন, আমি আপনি স্রষ্টাকে যে নামে আইডেন্টিফাই করতে চান, তিনি স্রষ্টা একজনই। আপনাকে দুজনকেও সৃষ্টি করতে পারেন আপাতত, ইটস কোয়াইট ইম্পসিবল, সেটা যেই হোক না। তবে আমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তো হিন্দু ধর্মের রামবাবুকে কি আবার ভগবান এসে আলাদা করে সৃষ্টি করে গেলেন? আসলে নয়, আল্লাহই করেছেন। ওই রামবাবু ওই আল্লাহকে ভগবান বলেছিলেন। বিষয়টা এরকম। আমাদের ধর্ম নিয়ে আমি অনেক কথা বলবো, কারণ কেউ ধর্ম নিয়ে কথা বলতে চান না, রাজনীতি নিয়ে কথা বলতে চান না। তার রিজন হচ্ছে এতটুকু সেন্সিটিভ ইস্যু। আর এই সেন্সিটিভ ইস্যুতে গেলে কিছু গোত্র, কিছু সমাজের কিছু জ্ঞানী গুণী ব্যক্তি ওনারা করেন, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করেন। আমি এই বিতর্কে যেতে চাই না, আমি প্রকৃত ঘটনাটা বলতে চাই। আর সত্য জানতে গেলে বিতর্ক তৈরি হবে না কখনো। এখন করোনার মূল বিষয়টা হচ্ছে, আপনাকে যে কাজ, করোনা কিন্তু আমরা অনেকে বলি শ্বাসতন্ত্র বন্ধ করে দেয়, বা আপনার কিছু ফান্ডামেন্টাল অর্গান ফেল করায়। আসলে বিষয়টা কিন্তু সত্যিকারের তা না। করোনার ধর্মটা হচ্ছে কি, সে আপনার বডিতে অক্সিজেন লেভেলটা যে কোনো ওয়েতে কমিয়ে দেয়। এটাই করোনার মূল কাজ। তার মূল ফাংশন, মূল অ্যাক্টিভিটি, মূল থ্রেটেন, মূল আর্মস, সে আপনার বডিতে অক্সিজেনের লেভেল কমিয়ে দেবে। তো যখন আপনার বডিতে অক্সিজেন লেভেল কমে যাবে, সেক্ষেত্রে আপনার বডির ব্লাডের যে সার্কুলেশন, এটার ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে গেলে এক তো আপনার ওই অর্গান অক্সিজেন পাচ্ছে না, সেকেন্ডারি অর্গান প্রয়োজনীয় রক্ত পাচ্ছে না। দ্যাটস ওয়াই আপনার বিভিন্ন ধরনের বডির ভাইটাল অর্গান ফেল করবে। কিন্তু কিডনি ফেল করলে আমরা একটু পরে বুঝতে পারি, লিভার ফেল করলে পরে বুঝতে পারি, বাট লাং যদি ফেল করে ফেলে, এটা আমরা তাৎক্ষণিক বুঝতে পারি, কারণ আমাদের শ্বাসকষ্ট হয়ে যায়। বিষয়টা হচ্ছে আমরা তখন ইজিয়ার ওয়েতে আমাদের ব্রিদিংটা করতে পারি না। দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম। এখন আমাদের যে কাজটা,
সেটা হচ্ছে প্রথম আপনারা যেটা করবেন, খাবেন, বাট একবারে পেট ভরে খাবেন না, এবিলিটি অনুসারে যাই আছে বুঝে বুঝে খাবেন। পানি খাবেন, খাওয়াটা তো খাবিনি, যত সমস্যা থাক, যত বড়, এনি হাও আপনাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং সে ঘুমটা সাউন্ড স্লিপ হতে হবে, নিশ্চিন্ত ঘুম। এখন আপনি যদি চিন্তা করেন ঘুমিয়ে ঘুমিয়ে, কন্টেনারের মধ্যে তো 250 জন লোকরে ইতালি পাঠায় দিছি, মইরা মনে হয়ে গেছে, আমার অবস্থা খারাপ। ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমার তো অবস্থা খারাপ, মাল প্রো খাবে, চলবে না। ওই টেনশন করলে আপনি মারা যাবেন, তারা বেঁচে থাকলে আপনি মারা যাবেন। টেনশন ফ্রি ঘুমাতে হবে। আর দুপুর 12টার পরে শরীরে কাপড় পরে আধা ঘন্টা হলেও রোদ লাগাতে হবে, রোদ লাগাতে হবে, লাগাতে হবে, লাগাতে হবে, রোদের আলো লাগাতে হবে, রোদ না লাগান। 12টার আগ পর্যন্ত এই সিজনের রোগটা হচ্ছে একটু বার্নিং টেম্পারেচার। এটা লাগালে লিভার ফেল করবে, কারণ লিভার কিন্তু হিট গ্রহণ করতে পারে না। জানতে হবে, লিভার হিট গ্রহণ করতে পারে না খুব, লিভার অনেক বেশি তিতা গ্রহণ করতে পারে না, লিভার অনেক বেশি মিষ্টি গ্রহণ করতে পারে না। লিভারের কিছু প্রবলেম আছে, কারণ লিভার ফ্যাটি লিভার হয়ে যায়, অনেকের ডিসফাংশনাল হয়ে যায়। আর লিভার যদি কারো দুর্বল থাকে, সে প্রথম করোনাতে আক্রান্ত হবে। লিভার আপনার প্রোটেকশন লেভেলকে ড্যামেজ করে দিবে। এনিথিং রং? আপনারা এই কটা জিনিস মানেন, আর প্রতিদিন 2বার গোসল করবেন, 2 টাইমস। প্রশ্ন থাকলে বলবা, নাই বলে থাকলে প্রতিদিন 2বার গোসল করবেন। কেউ প্রশ্ন করবে না তো? শুনছে সবাই, যাই শুনে। আর বাথরুম আপনার ন্যাচারালি হবে। এগুলি করেন ইনশাআল্লাহ। আর করোনাকে সিরিয়াসলি নেবেন না। সিরিয়াস বলতে, হ্যাঁ আমার করোনা হয়ে গেছে, আমি মরে যাবো, এই করবো, ঠিক না, না, প্রশ্নই আসে না। করোনা কিন্তু মৃত্যু রোগ নয়, একটা কথা বুঝতে হবে। করোনা মৃত্যু রোগ হলে সবাই মরে যেত করোনাতে। তার চেয়ে ক্যান্সার মৃত্যু রোগ, ক্যান্সারে প্রায় সবাই মারা যায়। একসময় ট্রুবাক্লোসিস যক্ষা মৃত্যু রোগ ছিল, একসময় প্লেগ মৃত্যু রোগ ছিল, যখন পেনিসিলিন আবিষ্কার হয় নাই। একসময় পৃথিবীর প্রায় বহু লোক মারা গেছে, বহু লোক। সেটা হচ্ছে সিফিলিস, যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার আগে। এটা বহু বছরের মানব সভ্যতাকে ধ্বংসের মুখে সিফিলিস নিয়ে গিয়েছিল। আপনি জানেন, মানব সভ্যতার বহু বহু লোক, বহু নিরপরাধী লোক, চেঙ্গিস খান আর স্টার্লিন যত লোক পৃথিবীতে মেরেছে, করোনা কিন্তু তার 100 ভাগের 1 ভাগ লোককেও মারে না। করোনা কিন্তু মৃত্যু রোগ নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, কোনো ব্যক্তির যদি কোনো প্রি নেগেটিভ বায়োলজিক্যাল সিমটম থেকে থাকে, আইদার খুব হাই ডায়াবেটিক, বাইপাস অপারেশন, ইউনিটারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন, বা বডিতে কোনো ধরনের ইনফেকশন, যে কোনো ইনফেকশন জনিত কারণে ইএসআর যদি তার 24+ থেকে থাকে, বডিতে ইএসআর বেশি বাড়তি থাকে, যে কোনো কারণে তার বডির যদি হোয়াইট সেল কম থেকে থাকে, সে যদি ক্যান্সারের পেশেন্ট হয়ে সে যদি কেমোথেরাপি নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থাকবে। তো দুর্বল থাকলে সেখানে করোনা কেন, আপনার যে কোনো রোগই আপনাকে আক্রান্ত করতে, টাইফয়েড আক্রান্ত করতে পারে, যে কোনো রোগ। কিন্তু অন্য রোগগুলো, তুমি একটু কথাটা বলতে কথা বলো, রিসিভ করে কথা বলো, ভাড়িয়ালা ভাড়াটি আমার নবী। তো সো এই ব্যাপারগুলো আপনারা একটু চিন্তা করবেন। আর তুমি কথাটা জেনে রাখো, কেন, ফর ওয়াই, কেন ফোন দিয়েছে জেনে রাখো, এই জিনিসগুলো জানেন। আর এত দৌড়াদৌড়ি করে, এত করে করোনা টেস্ট করতে যেও একটা বিপদ আছে। আমি করোনা টেস্ট করতে সবাইকে উৎসাহিত করি না, কারণ আমি কিন্তু কনফার্ম না যে আমার করোনা হয়েছে কিনা। বাট আমি যেখানে টেস্ট করতে যাব, কি বলো, তোমার সাথে কথা বলবো পরে। আমি যখন টেস্ট করতে যাব, আমি মনে করি, আমি কনফিউজ যে আইদার আই এম ইফেক্টেড, টেস্টটা করতে যাব, বিপদটা কি। আমি যখন যাব, তখন আমার মতো অনেকেই সন্দেহ করছে তার করোনা আছে কি নাই, অনেকেই করছেন। সেটা সবাই আমরা কিউতে দাঁড়ায় আছি, 3 মিটার 4 মিটার, যাই হোক। ওর মধ্যে থেকে যে আমার করোনা, আমি আক্রান্ত হব না, তার কি গ্যারান্টি আছে? হতে পারি। আর করোনায় আক্রান্ত হলে যেহেতু এটার কোনো ট্রিটমেন্ট নাই, টেস্ট করে কি লাভ? ট্রিটমেন্ট তো নাই। এখন আমি যদি চিন্তাটাকে উল্টাভাবে করি, যে ভাই আমার করোনা হয়েছে,
আমি আমার ভাই বোন পিতা মাতা সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি। যেহেতু আমি একটু ফিজিক্যালি অ্যাবনর্মালিটি ফেস করছি, সো আমার কি করা উচিত? আপনি আইসোলেশনটা কিভাবে থাকবেন আমি একটু বলে দিই। হাউ ইউ হ্যাভ টু পাস ইউর আইসোলেশন 14 days টাইম। আইসোলেশন মানে কিন্তু কি? একা থাকা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, আমি যদি মনে মনে একটা সেট আপ করিনি যে দুর্ভাগ্যজনক কারণে আমার যে কোনো একটা প্রবলেম হয়েছে, আই এম অ্যারেস্টেড, আমার আর বের হবার কোনো স্কোপ নাই। আমার এখন আর বের হবার স্কোপ নাই। 14 দিন পরে আমি বের হতে পারবো। বের হলে আমি আমার ফ্যামিলির সবার সাথে দেখা করতে পারবো, আমি একটা সুন্দর জীবন পাবো। তো আমি 14 দিন কেন থাকবো না? আমি তো চাইলেও বের হতে পারছি না। তো দ্যাটস ওয়াই, আর ওই টাইমটাতে আমি যে কাজটা করব, এই সবগুলি কাজ করব। আমি আইসোলেশনটা এভাবে নিব, আমার বাসাতে যদি 3টা বা 2টো রুম থেকে থাকে, আমি এমন একটা রুম বেছে নিব যে রুমটা ওই অ্যাকোমোডেশনের মধ্যে অপেক্ষাকৃত কম ব্যক্তির যাওয়া আসা আছে, কম ব্যক্তি অপেক্ষাকৃত আসেন এবং ওখানে অনেক কারো তেমন কোনো প্রয়োজনীয়তা নাই, ওরকম একটা রুম বেছে নেব আমি। ওই রুমে সবচেয়ে দূরত্বম স্থানটাকে আমি বেছে নেব থাকার জন্য। তাহলে আমার কিন্তু দূরত্বটা আরও বেড়ে গেল। মনে করেন এই রুমের সবচেয়ে দূরত্বতম স্থান যেটা, সেটাতে একটা রুমের একটা দূরত্বটা 10 ফিট থেকে থাকে, ওখানে আমি একটা বেড বিছাতে পারি, আমি করতে পারি। এক সময়টা কীভাবে পার করবো সেটা আমি খুব সুন্দর একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডু ইউ ফিল বোর্ড? আমার অ্যাকোমোডেশনটা এখানে থাকবে, আমি বলে দিব যে আমার জন্য একটা বাথরুম, বা অনেক সময় প্লাস্টিকের বাথরুম পাওয়া যায়, ওই সময় আমি প্লাস্টিকের একটা বাথরুম করে, আমি পরবর্তীতে সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি সেই বাথরুমটাতে যে আমার বাথরুমটা আমি ক্লিন করে ফেললাম, যদি বাথরুম অ্যাকোমোডেশন না থাকে। তবে রুমটা বেছে নিতে হবে ওখানে যেন একটু এয়ার সাফোকেশন না হয়ে যায়, এটা আমাকে বেছে নিতে হবে। খাবার তারা আমাকে আমার রুমে কাছাকাছি দিয়ে যাবে। প্লেটটা সম্ভব হলে প্রাইমারি স্টেজে আমি একটু ধুয়ে তাদেরকে দিলাম ক্লিন করে, বা ওয়ান টাইম প্লেট ব্যবহার করতে পারলাম। আইসোলেশন পিরিয়ডের সবচেয়ে বড় সমস্যাটা কি? সময় কাটতে চায় না, টাইম কাটতে চায় না। এখন দেখা যায় আইসোলেশন পিরিয়ডে এসে তখন আমার কাছে গান মূল্যহীন হয়ে যায়, ছবি মূল্যহীন হয়ে যায়, বইপত্র মূল্যহীন হয়ে যায়। আমি যে বিনোদনগুলো দিয়ে আমার ইম্পর্টেন্ট সময়কে কিল করতাম, তখন আমি ওই সাপোর্টগুলো নিতে চাই না। এখন আমার প্রশ্ন, যখন আমার ওগুলো প্রয়োজন ছিল না তখন আমি ওটার সাপোর্ট নিচ্ছি, আর এখন আমার ওগুলো প্রয়োজন আছে, ওগুলোর সাপোর্ট আমি নিচ্ছি না, কি হবে? খুবই একটা গ্রেট ক্রাইসিস ক্রিয়েট হবে। ওই জিনিসগুলোকে আমার আপন করে নিতে হবে, এবং আমাকে ধরে নিতে হবে যে আমার ফ্যামিলির লোক 14 দিনের জন্য বাড়িতে চলে গেছে, দেশে যুদ্ধ বিগ্রহ বা কারফিউ শুরু হয়েছে, আমি চাইলেও বের হতে পারবো না, বের হলে আমার কাশ্মীরের মতো গুলি খাওয়ার সম্ভাবনা আছে, বা প্যালেস্টাইনিদের মতো। এরকম একটা মাইন্ড সেট আপ করতে হবে, করে আমি 14টা দিন এনজয় করব। কি করব? আমি একটা টাইম গান গাবো, একটা টাইম আয়নার সামনে একটু অভিনয় করলাম, নিজের কিছু পার্সোনাল সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করতে পারি, পছন্দের জিনিস দেখতে পারি। এগুলো করে করে আমি আমার দেখতে দেখতে 14টা দিন পার করে ফেলতে পারি। কিন্তু আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলি, জেনে রাখবেন, পরীক্ষা করে, করোনা তো আজকে আসে না, সে করোনা এসছে। আর আমি একটা পড়ায় পড়েছিলাম, শেক্সপিয়ার সাহেব এর সময় অনেক প্লেগ ছিল, অনেক অনেক লোক মারা যেতেন। শেক্সপিয়ার সাহেব একটু ঠান্ডা কাতুরে লোক ছিলেন, তো ওনার এই ঠান্ডা কারণে উনি হিটারের কাছে থাকতেন অল টাইম। তো হিটারে থাকা জনিত কারণ শেক্সপিয়ারের সময় অনেক আইসোলেশন হতো, অনেক কোয়ারেন্টাইন হতো, অনেক বেশি হতো, কারণ প্লেগটা এত বেশি এপিডেমিক ছিল সেখানে, যে প্লেগে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মারা গিয়েছে। দ্যাটস ওয়াই উনি কিন্তু প্লেগে মারা যান নাই শেক্সপিয়ার সাহেব। উনি একদিন ওনার বন্ধুদেরকে নিয়ে রাতে একটা সরাইখানা থেকে হয়তো কিছু, কি বলা যায়, কিছু একটা অনুষ্ঠান থেকে বের হয়ে ফেরার পথে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, এবং ওই ঠান্ডাতে উনি আক্রান্ত হয়ে নিউমোনিয়াতে উনি মারা গিয়েছিলেন। তো নিউমোনিয়াটা কিন্তু ওয়ান টাইপ অফ করোনা, কারণ আপনি জানেন নিউমোনিয়া অনেক ধরনের হয়, সব নিউমোনিয়া কিন্তু ব্যাকটেরিয়াতে মানে অ্যান্টিবায়োটিকে কাজ করে না। যে
যে করোনাগুলো অ্যান্টিবায়োটিকে কাজ করে না, যে নিউমোনিয়াগুলো, সে ইট কুড হ্যাভ বিন করোনা। কারণ করোনার তো অনেক ধরনের আচরণ, অ্যাক্টিভিটি বা অ্যাপিয়ারেন্স আছে। কোন করোনা যে কোনটা কাকে ধরেছে সেটা আমরা জানি না। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে করোনার বিরুদ্ধে করোনাতে একটা বড় সুবিধাটা কি জানেন? করোনার একটা বড় সুবিধা আছে, যেমন কোনো ব্যক্তি যদি বিসিএস পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয় এবং সে যদি ভাইবা বোর্ড থেকে ফেল করে চলে আসে, তার মানে হচ্ছে এই লোকটা অন্য কোনো অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিলে সে টিকে যাবে। কারণ সে বিসিএস এর জন্য যখন সে নিজেকে প্রিপেয়ার্ড করেছে, সে এত বেশি পড়াশোনা করেছে, অন্য চাকরিতে এত বেশি পড়াশোনা তার করতে হয় না বা হবে না। অ্যাজ এ রেজাল্ট সে অন্য পরীক্ষাতে ইন্টারভিউ দিলে সে টিকে যাবে। করোনাটাও আমাদের জন্য সেরকম। আমরা করোনাতে যে ধরনের হাইজিন মেনটেন করছি, যে ধরনের ফুডিং মেনটেন করছি, যে ধরনের সিস্টেম মেনটেন করছি, এক্সারসাইজ করছি, এক্সারসাইজ তো করতেই হবে মাস্ট, এটা আমি ওমিট করে গেছি, কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আমার ফিজিক্যাল ফিটনেস বেড়ে যাবে। সেক্ষেত্রে করোনা কেন, অনেক রোগী কিন্তু আমার কাছে আসবে না, অনেক রোগ দ্বারা আমি ইফেক্টেড হব না, নেগেটিভলি ইফেক্টেড হব না। এই জিনিসগুলো আমরা করোনার পজিটিভ সাইডও চিন্তা করি। করোনার অর্থনৈতিক নেগেটিভ সাইডটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, আরেকদিন বলতে আগামীকালকে করবো। আপনাদের যদি ভালো লাগে আমি প্রতিদিন আসবো। আমি জানি আমাকে আপনাদের ভালো লাগবে না, রিজন ওয়াই হচ্ছে কেন লাগবে না সেটার উত্তর আপনারাই জানতে পারবেন। একটা ব্যক্তিকেও আমার কথাও ভালো লাগবে না, আমার আচরণবিধিও ভালো লাগবে না। কারণটা বলতে গেলে আপনারা হয়তো আমাকে নেগেটিভলি নেবেন। আমি চাই না আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ কমান্ড কেউ করেন, তবে দেখবেন ভালো লাগবে না। আমার অনেক খুঁত খুঁজে বের করে ফেলবেন। অনেক বুদ্ধিজীবী ইতিমধ্যে দাঁড়িয়ে গেছেন এক হাত দেখে নেওয়ার জন্য আমার পিছনে। কারণ কি জানেন? গ্যালিলিও, কোপার্নিকাস বলেছিল এই পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে। তাদেরকে ভালো লাগে নাই, তাদেরকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছিল। সক্রেটিসকে কারো ভালো লাগে নাই, তার মৃত্যুটা হয়েছিল করুণ, কারণ তারা সত্য কথা বলেছিলেন। দেখেন, আমরা তো এখনো সে গ্যালিলিওর ভুলটা করছি না, আমরা ট্রান্সলেশন করছি। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। তার মানে কি সূর্য একবার ঘোরে পূবে, একবার ঘোরে পশ্চিমে? ব্যাপারটা তো তাই। গ্যালিলিও তাহলে মিথ্যা কথাটা, গ্যালিলিও তো ভুল বলেন না, গ্যালিলিও তো ঠিকই বলেছিলেন, কিন্তু সেই ভুলটা তো আমরা তো এখনো সূর্যকেই ঘুরাচ্ছি, পৃথিবীকে ঘুরাচ্ছি না। যে ভুলটা আজ থেকে অনেক বছর আগে সেই সময়কার সিজাররা করেছিলেন, বাদশারা করেছিলেন। সেই সময়কার নামটা তো ভুলে গেলাম এই মুহূর্তে, সেই সময়কার ক্ষমতাসীন ব্যক্তিরা করেছিলেন। আসলে ট্রান্সলেশনটা হওয়া উচিত, আমরা সূর্যকে সকালে পূবে দেখতে পাই, সন্ধ্যাতে পশ্চিমে দেখতে পাই। ইন ইভিনিং, ইন মর্নিং সান অ্যাভেলেবল টু ইস্ট, অ্যান্ড at evening sun available to west, not set to the east and rise to the east and set to the west, is not that mean that. এই যে আমরা বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আমি যদি বাসার থেকে দেখা যায় যে রোগী মইরা গেছে, আমি কি ডাক্তারকে ডাকতে যাবো রে ভাই? বা রোগী মারা যাওয়ার সাথে সাথেই তো আমাকে বলবে আরেকজনে ফোন করে, ডাক্তাররে আনিস না, রোগী তো শেষ। আসলে ডাক্তার আসিয়া দেখিলেন রোগী মারা গেছে। বিষয়টা হচ্ছে ডাক্তার আসিয়া দেখিলেন, টেস্ট কইরা চেক কইরা রোগী মারা গেছে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায় নাই, ডাক্তার আসিয়া দেখিলেন রোগী মারা গেছে। The patient already over before doctor. The patient already over before the prescription of doctor. ডক্টর তো প্রেসক্রিপশন দেয়, সে অ্যাডভাইস করে না, প্রেসক্রাইব করে। তা আমাদের ভ্রান্তি থাকতে পারে, আমি ভুল বলবো না। কেন ভুল বলবো না? মানুষ কখনোই ভুল করে না। কেন করে না জানেন? সে যখন করে সে জানে সেটা সে সঠিক করছে, এই জন্যই সে ভুল করে না। আপনি যদি সঠিক মনে করে থাকেন, সেটা ততক্ষণ পর্যন্ত ভুল হবে না যতক্ষণ পর্যন্ত এর কোনো আপগ্রেড থিওরি আপনার সামনে চলে না আসবে। যে ব্যক্তি বিমানটা চালান, তখন বিমানটা যখন ল্যান্ড করেন, উনি তখন কনফার্ম হয়ে ল্যান্ড করেন যে আমার ল্যান্ডিং ঠিক আছে। তো দেখা যায় যে হিমালয় পর্বতের চূড়ার উপরে বিমানটা ল্যান্ড করিয়ে দিয়েছেন, কারণ তার ধারণা ছিল যে আমি চূড়ায় না, আমি ঠিক আমার রানওয়েতেই ল্যান্ড করাচ্ছি।
আমরা ভুল করি না, আমরা যা পাচ্ছি, হোয়াট উই আর গেটিং। আমি কিন্তু একটা কথাই বলেছি, আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি। এটা দর্শন বলেন, হোয়াট শুড আই সে, অনেক কিছু বলতে পারেন, এটার নাম দিতে পারেন আপনি যুক্তিতর্ক, লজিক, কিন্তু বিজ্ঞান ভিত্তিক আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাটাকে আমি নামটা এ কারণে দিলাম, সত্য কথা, মানে আমি সত্য কথা বলবো, যুক্তি দিয়ে বলবো না, বিজ্ঞান দিয়ে বলবো। সো আজকে আমি করোনা পর্যন্তই সীমিত রাখতে চাই আমার আলোচনা। আপনারা করোনাকে নিয়ে খুব বেশি করবেন না, মানে এমন কোনো মেন্টাল ডিসিশন নেবেন না বা এমন কোনো মেন্টাল কমান্ড আপনি দিবেন না যে করোনাতে সবাই মারা যায়। এটা ভুলে যেতে হবে। করোনাতে সবাই মারা যায় না, করোনাতে 5% লোক মারা যায়, ক্যান্সারে 95% লোক মারা যায়, হার্ট অ্যাটাকে 100% লোক, 99% লোক মারা যায়। সো দ্য ডেথ রেট অফ করোনা ইজ ভেরি ফিউয়ার, ভেরি স্মলার। সো টেক ইট ইজি, বাট সাবধান হতে হবে, কারণ আমাদের দেশের বেশ জনসংখ্যা আমরা দারিদ্র সীমার নিচে বাস করি, তাদের ইমিউন সিস্টেম ভালো না, তারা ভালো খাবার পায় না, তারা ঘুমোতে পারে না, তাদের টেনশন আছে, তাদের মাথার উপরে ছাদ নাই, তাদের করোনা ধরবে, এটাই স্বাভাবিক। এই জন্যই করোনা মামা সবার শেষে আমাদের সাথে দেখা করতে আসছে। এই কারণে আমাদের সাথে সবার শেষে দেখা করতে আসলো, চিন্তা করলো যে পৃথিবীর সবাইকে মাইরাটাইয়া একটু শক্তি সঞ্চয় করে নেই। তখন শক্তি সঞ্চয় হয়ে গেছে, তার করোনার অভিজ্ঞতাও তো বেড়ে গেছে, তাই না? 3 মাস 4 মাস যাবত সেও বুঝতে পেরেছে মানুষের কোথায় ফাঁক ফোকর আছে, কোথায় ঢুকলে সুবিধা করে আঘাত করা যাবে। সে কিন্তু অনেক শক্তি নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা এই দুর্বল চিত্তের, অ্যাভারেজ হাইট 5 ফিট 6 ইঞ্চির জাতি, একটু কঠিন হয়ে যেতে পারে যুদ্ধে জিতা। না, যুদ্ধে জিততে পারবেন না। আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান ইন দ্য সিতে একটা কথা ছিল, ভদ্রলোক নোবেল পেয়েছিলেন, অস্কার নোবেল পেয়েছিলেন সাহিত্যে, আর্নেস্ট হেমিংওয়ে। মানুষ কখনো, মানুষের অস্তিত্ব কখনো বিলীন হয়ে যায় না, মানুষ হার মানে না, মানুষ পরাজিত। এটা এবারের একটা টাইটেল ছিল, মুজিব বৎসের একটা টাইটেল ছিল। টাইটেলটা একটু একটু আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, যে মানুষ কখনো হার মেনে যায় কিন্তু পরাজিত হয় না। মানুষ হার মেনে যায়, পরাজিত হয় না, এরকমই একটা কথা ছিল মেবি, মনে হয়। কিন্তু কথাটা যদি আমি একটু ঘুরিয়ে বলে দেই, কথাটার সত্যতাটা একটু সুন্দর লাগবে শুনতে। কিরকম? আসলে মানুষ পরাজিত হয়, মানুষ পরাজিত হয় কিন্তু নিঃস্ব হয় না, নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয়, পরাজিত হয় না। আমি কথাটা বারে বারে একটু গুলিয়ে ফেলছি, কারণ আমি চিন্তা করেছিলাম না যেরকম একটা কথা বলবো, মানুষ নিঃস্ব হয়ে যায়, পরাজিত হয় না। আসলে কথাটা সত্য না। কথাটা হচ্ছে মানুষ পরাজিত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায় না। কেন পরাজিত হয়? আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে, পদে পদে পরাজিত হচ্ছি। আমাদের পরাজয়ের ভার এত এত বেশি, যেখানে জয়কে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আপনি অফিসে গেলেন, ঠিক মতো চাকরি করলেন, বস আপনাকে বেতন দিল না, আপনার আইডেন্টিটিতে একটা চোরের ট্যাগ লাগায়া আপনাকে স্যাক করে দেওয়া হলো, আপনি কি পরাজিত হলেন না? আপনি সন্তানকে লালন পালন করে বৃদ্ধাশ্রমে চলে গেলেন, আপনি কি সন্তানের কাছে পরাজিত হলেন না? সারা বছর পরীক্ষা দিয়ে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে জিপিএ 3 পাইতেই দোয়া দুরুদ পড়তে হচ্ছে আপনাকে, আপনি কি পরাজিত হন নাই? আপনি কি নিঃস্ব হয়ে গেছেন? আপনি কি আবার ঘুরে দাঁড়ান নাই? আবারও তো দাঁড়িয়েছেন, পরাজিত কিন্তু হয়েছেন। নিঃস্ব হলে আবার আপনি কিভাবে দাঁড়াতেন? মানুষ পরাজিত হয়, নিঃস্ব হয় না। তার জন্য মানুষ টিকে আছে, ডাইনোসর টিকে নাই। কারণ ডাইনোসর পরাজিত হয়েছে, নিঃস্ব হয়েছে, সে সার্ভাইভ করতে পারে না মানুষের সাথে। কত কত প্রাণী পৃথিবীর থেকে নিঃস্ব হয়ে গেছে, তারা আইডেন্টিটি লস করেছে, মানুষ করে নাই। তার কারণ কি জানেন?
মানুষের মস্তিষ্কের সাথে মস্তিষ্কের কমান্ডকে অ্যাপ্লিকেবল করার জন্য তার দুটো হাত আছে। পৃথিবীতে মানুষের সাথে অন্য প্রাণীর মূল পার্থক্য হচ্ছে মানুষের চিন্তা ভাবনাটাকে অ্যাপ্লিকেবল করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য তার হাত আছে। অন্য কোনো প্রাণীর হাত থাকলেও সেটাকে মানুষের মতো কার্যক্ষম করার মতো তার যোগ্যতা না। একটা সিংহ চাইলেই তার বন্ধ করা খাঁচাটাকে সে তালা চাবি দিয়ে খুলে দিতে, ওকে যদি চাবিটাও দিয়ে দেওয়া হয় সিংহকে, যে তুই এই চাবিটা দিয়ে তোর এই খাঁচার তালা খুলে বের হয়ে যা, সিংহ পারবে না, মানুষ পারবে। কারণ মানুষ চিন্তা শক্তিকে হাতে কর্মে রূপান্তরিত করার ক্ষমতা আছে, অন্য কোনো প্রাণী নেই। এই জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। অনেক কথা বললাম, আমি খুব ডিজার্টেড। আমার মনে হয় না আমার এই ফেসবুকে অনেকে অ্যাটেন্ড করেছেন বা কেউ করেছেন, কজনে করেছেন আই ডোন্ট নো। একজনও যদি করে থাকেন প্লিজ একটা কমেন্ট দেন, শেয়ার করেন। আমি আবার আসব, অনেক সুন্দর টপিক নিয়ে আসব, অনেক বিষয় নিয়ে। যা জানতে চান সত্য জানাবো, যা জানতে চান সত্য জানাবো। সত্য, সব কিছুর মধ্যে সত্য লুকিয়ে আছে, আমরা খুঁজে পাই না। আমরা যেটা দেখছি সেটা সত্য না। আমরা যে যুক্তিটা দাঁড়া করে আজ কাউকে পরাজিত করে ফেললাম, এই যে যুক্তিটা সত্য না। আমরা যে বিতর্কে আজকে জয়লাভ করলাম, সেই বিতর্কের বিষয়বস্তু সত্য হলেও আপনি যে আর্গুমেন্টগুলো করেছেন সেটা সত্য না। আপনি আজকে যে কথা বলে শিশুকে সান্ত্বনা দিচ্ছেন সেটা সত্য না। ভূত নাই, শিশুকে আপনি ভূত বলে ঘুম পাড়াচ্ছেন। ভূত পৃথিবীর কোথাও নাই, ভূত আছে মায়ের মনে। মাই প্রথম ভূতের সাথে শিশুকে পরিচয় করিয়ে দিয়েছে, বলেছে বাবা তাড়াতাড়ি ঘুমাও, বাঁশঝাড় থেকে ভূত চলে আসবে, এসে তোমাকে চেপে ধরবে। বাচ্চা চলে, বাঁশঝাড়টা কি বাবা? এটা ওইখানে থাকে, ওই কিন্তু ভূতের সৃষ্টি। পৃথিবীতে কেউ কখনো ভূত দেখেছে? ভূত তো তৈরি করেছে পিতামাতা ভয় দেখানোর জন্য, ওটা সত্য না। এই প্রথম আমার কাছে মিথ্যা চলে আসলো, কারণ ওই মিথ্যাতে শান্তি আছে, সুখ আছে সাময়িক সময়ের জন্য। আমি সত্য মিথ্যার বিষয় নিয়ে পরে আলাপ করব, অনেক বিষয় আছে, তবে আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলাপ করব ধাপে ধাপে। যে আমি বড়াই করি আমি 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 আমি, আসলে আমি কে? এই আধ্যাত্মিকতা জানতে হবে আপনাকে। আপনি যদি আপনাকে না চিনেন, আপনি স্রষ্টাকেই চিনতে পারবেন না। আর স্রষ্টাকে যদি আপনি নাই চিনেন, আপনার সেই সৃষ্টির স্রষ্টার প্রতি আপনার সেই ভালোবাসা তৈরি হবে না। আপনাকে আমি চিনিয়ে দিব, আপনার স্রষ্টাকে আমি চিনিয়ে দিব। সত্যিকারে স্রষ্টা কি আছেন? অবশ্যই আছেন। আসলে সে কে, প্রকৃতপক্ষে কোনটা ভালো কোনটা মন্দ আমি আপনাকে চিনিয়ে দিব। সময় কাকে বলে আপনি কি জানেন? সময় দেখছেন, ঘড়ি দেখছেন, সময় কাকে বলেন আপনি কি সেটা জানেন? জানেন না। আপনি কি জানেন সত্যিকারের প্রেম করছেন, ভালোবাসা করছেন, প্রেম কাকে বলে? প্রেমের ডেফিনিশন দিতে পারবেন? দেন তো দেখি, কমেন্ট করেন। প্রেমের, ভালোবাসার ডেফিনিশন কমেন্ট করেন। আপনি কি সত্যিকারে বলতে পারবেন যে আপনি এখন যে জায়গাটাতে আছেন সেটা ভেস্ত, দোজক না পৃথিবী? আমি আপনাকে এমন কিছু বস্তুর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিব যেটা আপনাকে পরবর্তীতে অন্য ধরনের, অন্য ধাপের চিন্তা করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বুঝি না। আর কন্টিনিউ করুন। তো সো আজকে আমি আর কথা বাড়াবো না। আমি যাবার আগে আপনাদেরকে আবার আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আমি একটা গান শুনিয়ে যাই, না ভাল লাগবে। আজকে আমি অন্য গান শোনাতে চেয়েছিলাম, কিন্তু সেটা যেহেতু আমার দর্শক বিন্দুরা হয়তো জানতেন না আমি আছি, শুনতে পারেননি। আমি আজকে আমার একটা গান শুনাই না। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনদিন। সত্যি যদি নদীর মতো হারিয়ে যাই, পথের মতো ফুরিয়ে যাই, মনে থাকবে তো আমায়? ভুলে যাবেন না? যদি ক্ষমা চাওয়ার সুযোগটুকু না পাই, তবে এই ভেবে চোখের জল মুছুন, আমি আপনাদের ছিলাম, আছি, থাকব। গুড বাই এভরিবাডি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে টুমরো সেম টাইম। আসসালামু আলাইকুম। ফাইন।